জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। আদালতের রায়ে আবারও সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপিল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্তে আসে এই রায়। এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র বিলোপের পথ তৈরি হলো বলে মনে করছেন এই আপিলে পক্ষভুক্ত সংশ্লিষ্ট আইনজীবীরা। তবে বিতর্ক এড়াতে ফেব্রুয়ারির নির্বাচন নয়, পরবর্তী অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আগামী নির্বাচনের আগে সেই সংকট থাকবে না আর। আমির খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলের ভিন্নমত থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। ধানের শীষের বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেওয়ার ঘটনায় বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা যাবে তাদের সাথে বিএনপির কেউ আর থাকবে না। বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে, যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত, আজকেও সেটা অনুপস্থিত। সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এখানে জাতীয় একটা ঐক্যমত আছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটা। এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাবো। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে এই রায়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে রিজভী কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালকে ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি উল্লেখ করেন তিনি। ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল জানিয়ে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভ্রমরা পুনরুজ্জীবিত হয়েছে। গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে দিয়ে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেয়া রায়কে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এর মধ্য দিয়ে ইতিবাচক ধারায় ফিরবে দেশের গণতন্ত্র। তবে আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে
14, 18 এবং 24 আমাদের সামনে সেটা যার জন্য উদাহরণ। তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, তার অগ্রগতি, তার সামগ্রিক উন্নয়নের জন্যই সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এবং বিশেষ করে কেয়ারটেকার সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে ত্রয়োদশ সংশোধনী নয়, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। যদিও আজকে রায়ের মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ স্থাপনের কথা বলা হয়েছে সেটা প্রসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তীতে সরকার গঠনের সময়টাতে তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজন হলেও ঠিক এই সময়টাতে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার জায়গা আজকে রায়ের মধ্যে উল্লেখ করা হয় নাই, এবং সেটাই সব থেকে বিবেচনা প্রসূত এবং সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দিবে না, ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের আটোয়ারিতে আলোয়া খোয়া রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যত অপরাধ করেছে তার তুলনায় এই শাস্তি খুবই নগণ্য। একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে দেশ এগিয়ে যাবে বলে আরও জানান এনসিপির নেতা। গণভোটে যারা ন্যায়ের পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। ভারতও তাদের জায়গা থেকে যতদিন না ফাঁসির রায়ে দণ্ডিত গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভারতেরও মতামত আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলি যে খুনি হাসিনা তার সময়কালে যত অপরাধ করেছে, যত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, এগুলোর তুলনায় তার এই শাস্তি খুবই নগণ্য। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের 3 বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে শরীফ নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর জোহা। 5 আগস্টে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী সাবেক এসআই শেখ আফজাজুল হকের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে উভয় পক্ষের মধ্যে হট্টগোল দেখা দেয়। হট্টগোলের প্রায় 1 ঘণ্টা বিচার কাজ বন্ধ থাকে। বুধবার জবানবন্দি গ্রহণ শেষে আফজাজুলকে আংশিক জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। আগামী 3-4 কর্মদিবসের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও বলেন, ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত দেয়া। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে করে নিম্ন আদালতে বিচারকদের পদায়ন, বদলি ও ছুটি সহ বিভিন্ন বিষয়ে দেখবে সুপ্রিম কোর্ট সচিবালয়। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করবেন। এছাড়া সভায় কৃষিভূমি নিয়ন্ত্রণ আইন, মানব পাচার, অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। বিচার কাজে নিয়োজিত যারা আছেন
সেই বিচারকদের কন্ট্রোল, শৃঙ্খলা এবং ছুটির বিষয়াদি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্প সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ভুটানের সাথে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা নয়, মনোবল ভেঙে গেলে জনগণকেই ঘরবাড়ি পাহারা দিতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ইস্কাটনের ডিবির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ সহ জনগণের উপর হামলা হলে আত্মরক্ষায় গুলি চালানোর ক্ষমতা আইনে উল্লেখ আছে। আরও বলেন, মানুষের জীবন ও জানমালের নিরাপত্তা সহ 3টি ক্ষেত্রে আইনে পুলিশকে গুলি চালানোর নির্দেশনা দেয়া আছে। সাইবার সাপোর্ট সেন্টার প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাজপথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। রিটের নিষ্পত্তি হওয়া না পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি নিয়ে রুল দেয় উচ্চ আদালত। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন রিটটি করেন। বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন হবে না, নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের গোপনীয়তা নষ্ট করতে না পারে সেই বিষয়টিও প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। এআই প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় আঞ্চলিকভাবে এগিয়ে আছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনের মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, একই সাথে মানবাধিকার, শাসন ব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং ডেটা সুরক্ষা সহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে একসঙ্গে নিয়ে আসাও মূল লক্ষ্য। Regular activities, so for example, strengthening personal data protection ordinance and cyber safety ordinance, this has been addressed. Developing comprehensive AI procurement policies, this is something we have to work with. Updating Right to Information Act, this is something also in our radar, and strengthening diversity and responsibility in data collection. So we are now working on this domain. চট্টগ্রামের রাউজানের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র সহ 6 জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতভর পুলিশ ও র্যাবের বিশেষ অভিযানে আটক করা হয় তাদের। এ সময় আলাদাভাবে 17টি চেকপোস্ট বসিয়ে 11টি এলজি, বিদেশি পিস্তল, 6 রাউন্ড কার্তুজ সহ বিপুল দেশীয় অস্ত্র, 28টি মোটরসাইকেল, একটি ট্রাক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাউজানে বেশ কিছু হত্যার ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব। নাম দেয়া হয় অপারেশন পিস ফর রাউজান। অপারেশন সফল করতে পুরো রাউজানকে 7টি জোনে ভাগ করা হয়। অপারেশন ফর দ্য পিস অফ রাউজান, অপারেশন পিস 1, এটাই যে শেষ অভিযান সেটা না, আমরা শুরু করেছি। আমরা ক্রমাগতভাবে সন্ত্রাসের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে। ডাকসুর নির্বাচিত সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পরিবার। বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারাইন সাদ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। নগরের ঢোলদিয়া এলাকায় ডাকসুর নির্বাচিত সদস্য উম্মে উসওয়াতুল রাফিয়ার পারিবারিক বাসা। গতকাল মধ্যরাতে হঠাৎই তার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে বিকট শব্দে বাসার সকলের ঘুম ভেঙে যায়। সকালে উঠে দেখা যায় বাসার গেটের একাংশ পুড়ে গেছে। বাসার গেটের আশেপাশে কেরোসিন ও পেট্রোলের গন্ধ পাওয়া যায়। ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশকে অবহিত করেছি, ওনারা বেশ হেল্পফুলি ছিলেন। আমি আশা করব যে খুব দ্রুত আমরা এই ব্যাপারটার বটমে যেতে পারবো। নিন্দা জানাই এবং দোষীদের তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা আসলেই দোষী তাদেরকে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশের প্রাথমিক ধারণা, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফরাসউদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গণিত বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুশফিকুজ্জামান ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল 3:10 ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, সম্ভবত ডেড। আমরা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। এই সংবাদের প্রেক্ষিতে আমরা খোঁজ খবর নেই, জানি, ওখান থেকেও শুনতেছি ওখানে কারোর সাথে হয়তো কেউ কেউ বলতেছে ওর সাথে কারোর সাথে দ্বন্দ্ব ছিল। এটাও আসছে, এখন পুলিশ তদন্ত করে জানতে পারবে প্রকৃত ঘটনা কি। আর ওর বাম হাত, বাম এই কবজি এটা ভাঙ্গা পুরা, এই হাঁটুতেও ভাঙ্গা, আর গায়েও কোনো চিহ্ন আছে। শ্রোতাল রিপোর্ট করার সময় ও যখন কাত করে তখন নাক দেওয়া ব্লিডিং হয়েছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে 26 নভেম্বর তলব করেছে দুদক। একই সাথে শেখ রেহেনার স্বামী শফিক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শেয়ার বাজারে কারসাজির অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে সাকিব আল হাসানকে তলব করা হয়েছে। এছাড়া অসাধু উপায়ে 8,65,00,000 টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে। জানান, গত 8 অক্টোবর দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে 122 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে তাদের ব্যাপক ক্ষতি সাধনপূর্বক ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থের উৎস গোপনের অভিপ্রায়ে লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর এবং হস্তান্তর করার অপরাধে সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা এককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। আসামি দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 112 কোটি টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ পূর্বে মামলা রুজু করা হয়েছিল। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
স্বাস্থ্যকর অভ্যাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 651টি স্কুল নিয়ে কিচেন হাইজেনিক ক্যাম্পেইন পরিচালনা করবে লায়ন কল্লোল লিমিটেডের প্রতিষ্ঠান মামা লেমন ডিশওয়াশ। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে লায়ন কল্লোল লিমিটেডের কর্মকর্তারা জানান, এই ক্যাম্পেইন মানিকগঞ্জের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে করা হবে। জাইকা ও লায়ন কল্লোল লিমিটেড যৌথভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করবে। এই ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি, খাদ্য নিরাপত্তা তত্ত্বাবধান করা এবং সঠিক পদ্ধতিতে থালা বাসন পরিষ্কার করা শেখানো হবে। তাদের হাইজেনিক অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীদের শেখানো পদ্ধতি তারা পরিবার ও সমাজের অন্যান্যদের শেখাতে পারে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়ান আরিফকে 122 দিনের চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আরিয়ানকে সুস্থ করে তুলতে পুরো ইউনিট সার্বক্ষণিক পরিশ্রম করেছে। আরিয়ানের পরবর্তী ফলো আপ সহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া আরিয়ানের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। চিকিৎসকরা জানান, 122 দিনে আরিয়ানের 34টি অস্ত্রোপচার করতে হয়েছে। প্রায় 40% দগ্ধ হয়ে গত 21 জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে 8 বার তাকে আইসিইউতে নিতে হয় এবং 3 দিন লাইফ সাপোর্টে ছিলেন। তাকে আমরা প্রায় 34 বার অপারেশন থিয়েটারে নিয়েছি। এর মধ্যে অনেকগুলা ড্রেসিং ছিল এবং আন্ডার অ্যানেস্থেশিয়া ড্রেসিং এবং অনেকগুলো সার্জারি করা লেগেছে। আমরা ক্রিটিক্যাল রোগী হিসাবেও চিকিৎসা শুরু করি এবং প্রথমে চিকিৎসার পর আমরা বিভিন্ন ইউনিটে ভাগ করে দেওয়ার পরে পরবর্তীতে অরেঞ্জ ইউনিটে ওর চিকিৎসা চলে, যদিও পুরো হসপিটালের সবাই এই চিকিৎসার সাথে জড়িত ছিলেন। আমাদের যারা এখানে কাজ করেন তারা এক ধরনের মোটিভেটেড হইতে কাজ করেন। তাদের যে একটা মোটিভেশন আছে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই, যে আমরা বাংলাদেশের এই উদাহরণটা সেট আপ করতে চাই, যে না, চেষ্টা করলে আসলেই করা সম্ভব। তারপরেও আমরা আমাদের বেশ কিছু জায়গাতে উন্নতি করবার আছে বলে আমরা মনে করি। যে আজকে যে আরিয়ান যাচ্ছে, এর কিন্তু সারা জীবনের জন্য এর চিকিৎসা লাগবে। শুধু 2 বছর তো আমাদের ক্লোজ অবজারভেশনও থাকবে, তার প্রত্যেকটি জিনিস লাগবে। অর্থাৎ আপনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু তার কষ্টটা থেকে যাবে। তো আমার মনে হয় যে ওর সম্পর্কে আমাদের একটাই বক্তব্য থাকবে, ওরা রেগুলার পরবর্তীতে যে আসবে আমাদের সেই চিকিৎসাটাও চলবে। সরকার আমাদেরকে যতটুকু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেভাবে দিচ্ছে, আমরাও চেষ্টা করছি। নির্বাচনের আগেই চলতি অর্থবছরের আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ করা কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আরও বলেন, আমন মৌসুমে 50,000 টন ধান, 6 লাখ টন সেদ্ধ চাল ও 50,000 টন আতপ চাল সংগ্রহ করবে সরকার, যা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে। আমরা 50,000 টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল আর 50,000 টন আতপ চাল এটা দেওয়া হয়েছে। এটা টার্গেটটা কিন্তু মিনিমাম, তাদেরকে যেটা আমরা বলেছি টার্গেটটা মিনিমাম, ম্যাক্সিমাম যত করতে পারে। এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার অভাব হবে না, এই জন্যে, কারণ আমরা যত বেশি করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। আজকে থেকে সংগ্রহ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা, আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি, তা আপনারা জানেন ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যারা যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসন তো বটেই, জেলা প্রশাসন বটেই, এখানে খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। দেশের সবচেয়ে পুরাতন সিলেট কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপে ফের মিলল গ্যাস। কর্মকর্তারা বলছেন, এই কূপ থেকে প্রতিদিন 6 থেকে 5 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিসে যুক্ত হবে। পাশাপাশি কূপটি থেকে দৈনিক উপজাত কনডেন্সেট হিসেবে মিলবে 35 ব্যারেল জ্বালানি তেল। গ্যাস ফিল্ডটি 1961 সালে তৎকালীন পাকিস্তান শেল ওয়েল কোম্পানির মাধ্যমে আবিষ্কৃত হয়। তবে গ্যাস উৎপাদন শুরু হয় 1983 সাল থেকে। বিগত 6 বছর আগে কূপটির উৎপাদন বন্ধ থাকলেও নতুন করে চলতি বছরের 12 আগস্ট ওয়ার্কওভারের কাজ শুরু করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। 3 মাসের মাথায় খনন সফলভাবে সম্পন্ন হয়। কূপে যে পরিমাণ গ্যাসের চাপ মিলেছে তাতে দৈনিক
5 থেকে 6 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে বলে জানান কর্মকর্তারা। কূপটিতে প্রায় 20 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে, যার বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকা। তবে কূপটিতে পাইপলাইন সংযুক্ত থাকায় প্রোডাকশন টেস্টিং দ্রুত এই গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে বলে জানান কর্মকর্তারা। প্রশাসনের নিষেধাজ্ঞায় কুমিল্লার টাউন হল মাঠের পরিবর্তে স্বল্প দূরত্বে বিএনপির দুপক্ষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ঘিরে শহর জুড়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে পুবালী চত্বরের অস্থায়ী মঞ্চে সমাবেশ করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর সমর্থকরা। একই সময়ে লিবার্টি মোড়ের দলীয় কার্যালয়ের সামনে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল করেছেন আসনটিতে মনোনয়ন প্রত্যাশী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সমর্থকরা। দুটি সমাবেশেই জেলা ও মহানগর নেতারা অংশ নেন। এর আগে দুটি গ্রুপই বুধবার মধ্যরাত পর্যন্ত টাউন হল মাঠে সমাবেশের প্রস্তুতি নিলে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘাত এড়াতে নগরীতে দিনভর সেনা, র্যাব ও পুলিশ সদস্যদের টহল বৃদ্ধি করা হয়। চট্টগ্রামের নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া জিপ গাড়ির চাপায় প্রাণ গেছে বাইসাইকেল আরোহীর। এতে আহত হয়েছেন গাড়ির চালক সহ 5 আরোহী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়িটি চলন্ত অবস্থায় ছিটকে পড়ে যায়। এ সময় নিচে থাকা বাইসাইকেল আরোহী চাপা পড়ে গাড়ির নিচে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আহত 4 জনকে বন্দরনগরীর ইসলামী ব্যাংক হাসপাতাল এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইকেল আরোহী শফিক চট্টগ্রাম বন্দরের একজন পরিচ্ছন্নতা কর্মী। বেপরোয়া গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 48টি পরিবারের মধ্যে 2,18 লাখ টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে BRT এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এসব চেক হস্তান্তর করেন তিনি। এ সময় তিনি জানান, মোট সড়ক দুর্ঘটনার 73%ই মোটরসাইকেল দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিহত 32% মানুষের বয়স 5 থেকে 29 বছরের মধ্যে। শিশু ও যুবকদের এই মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক। মোটরসাইকেলকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সবাই সচেতন হলে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও জানান BRT চেয়ারম্যান। শ্রীলঙ্কার সেনাবাহিনীর 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় চট্টগ্রাম নৌঘাঁটি ছেড়ে যায়। শ্রীলঙ্কার কলম্বো থেকে 27 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই রিভিউ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়া। 29 জন কর্মকর্তা সহ মোট 150 জন নৌ সদস্য রয়েছেন বহরে। জাহাজটি আগামী 5 ডিসেম্বর দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে। আমি আশা করব যে আপনারা যেই অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছেন সেই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সম্পন্ন করবেন এবং আমাদের যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে যাচ্ছি, আমাদের ওখানে অনেকগুলি জাহাজ থাকবে, তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের মহড়া হবে। সো এই এক্সারসাইজগুলিতে আমরা পার্টিসিপেট করব এবং আমাদের যে প্রফেশনালিজম সেটা আমরা বজায় রাখবো এবং তাদেরকে দেখাতে সক্ষম হব। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। বুধবার অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গ্রহণ করেছে সাধারণ পরিষদের 3য় কমিটি। গৃহীত এই প্রস্তাবের সঙ্গে যুক্ত হয়েছে 105টি দেশ। অব্যাহত এই সমর্থনের জন্য সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। এসব তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে বাসস। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটিতে।
2017 থেকে প্রায় প্রতি বছরই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তাব গ্রহণ করে আসছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সেখানে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন, মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ ছাড়াও বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোতে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তরুণদের বিক্ষোভে সেপ্টেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকরা এবং জেনজিদের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে আবারও উত্তপ্ত নেপাল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, বুধবার দেশটির বরা জেলার সিমরা শহরে ক্ষমতাচ্যুত কেপি শর্মা ও তরুণদের সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জের ধরে বৃহস্পতিবারও মাঠে নামে জেনজি বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি দেশ জুড়ে উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও বারা জেলা সহ বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত জারি রাখা হয়েছে কারফিউ। বিশ্বজুড়ে প্রতি 3 জন নারীর মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার। বিশ্ব সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতাকে অনেক বেশি অগ্রাহ্য করা হয়। গত কয়েক বছরে বিশ্বজুড়ে 316 মিলিয়ন নারী ও 15 বছরের কম বয়সী কিশোরী তাদের কাছের মানুষের মাধ্যমে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেন, অনেক প্রাচীনকাল থেকেই নারীর ওপর সহিংসতা চলে আসছে। এখনো পর্যন্ত তার খুব একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। প্রায় প্রতিটি সমাজেই নারীরা নির্যাতিত। 2000 সাল থেকে 2023 সালের মধ্যে 168টি দেশের ওপর করা গবেষণার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি উপদ্বীপে 267 জন যাত্রী নিয়ে ডুবে গেছে একটি যাত্রীবাহী ফেরি। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। 26,000 টনের ফেরিটি কুইন জেনোভিয়া টু জেজু দ্বীপ থেকে মোকপার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ক্যাপ্টেন বা নেভিগেশন অফিসারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। তবে সঠিক কারণ জানতে তদন্ত করবে কোস্টগার্ড। এর আগে 2014 সালে একই জায়গায় ফেরি দুর্ঘটনায় 300 জন প্রাণ হারায়। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ফাইল প্রকাশ বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 30 দিনের মধ্যে এপস্টেইনের সকল কুকীর্তির নথি প্রকাশ করবে মার্কিন বিচার বিভাগ। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এপস্টেইন বিলে সই করার সময় বিষয়টি জানান ট্রাম্প নিজেই। বিল সই করার কথা জানানোর পাশাপাশি পোস্টে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাফল্য থেকে জনসাধারণের মনোযোগ সরাতে ষড়যন্ত্রের অভিযোগ করেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি এপস্টেইন ফাইল প্রকাশের বিলে সই করেছেন। শীঘ্রই ডেমোক্র্যাটদের সত্যি প্রকাশ পাবে এবং জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্ক সামনে আসবে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে দেখা করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাক্ষাৎ করবেন ট্রাম্প মামদানি। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন ট্রাম্প। তবে প্রেসিডেন্টের পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করেনি মামদানি ট্রানজিশন টিম। যদিও চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যোগাযোগ করা হচ্ছে বলে জানান মামদানি। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির নির্বাচনে মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন ট্রাম্প। মামদানিও ট্রাম্প প্রশাসনের নানা কঠোর নীতির সমালোচনা করে এসেছেন। যুক্তরাজ্যের জলসীমায় ঢুকে ব্রিটিশ রয়্যাল ফোর্সের পাইলটদের দিকে লেজার লাইট তাক করেছে রাশিয়ার গুপ্তচর জাহাজ ইয়ান্তার। বুধবার এই অভিযোগ করেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রুশ গোয়েন্দা জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে ছিল এবং ধীরে ধীরে যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করে। এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো ব্রিটিশ জলসীমা অতিক্রম করেছে জাহাজটি।
কোন কারণে জাহাজের অবস্থান হুমকি হয়ে দাঁড়ালে এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মস্কোকে হুঁশিয়ারি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির উদ্গীরণে বিধ্বস্ত পূর্ব জাভা প্রদেশের একটি গ্রাম। আগ্নেয়গিরি থেকে নির্গত পাইরোক্লাস্টিক কাদা ও ছায়ে ঢেকে গেছে পুরো শহর। ইন্দোনেশিয়ার সিটি গভর্নমেন্ট অফিস কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আগ্নেয়গিরির রেড জোনে অবস্থিত গ্রামগুলোর একটি কামারে ভয়াবহ পরিস্থিতি। কর্মকর্তারা জানিয়েছেন দেশের অন্যতম উঁচু পর্বত সেমেরুতে বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়। এর পরপরই আশেপাশের অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়। আগ্নেয়গিরি থেকে বিপুল পরিমাণ ছাই, লাভা ও পাথর প্রায় 13 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। 3676 মিটার উঁচু মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরির একটি। চিলির টরেস দেল পাইন ন্যাশনাল পার্ক থেকে তুষারঝড়ে নিহত 5 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিলির বিমান বাহিনীর হেলিকপ্টার দুর্গম এলাকাটি থেকে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে 2 জন জার্মানি, 1 জন মেক্সিকো এবং 1 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। ঘন্টায় 193 কিলোমিটার বেশি গতিবেগের ঝোড়ো বাতাস এবং প্রবল তুষারঝড়ের সময় পার্কের লস পেরোস ক্যাম্পের কাছে নিখোঁজ হন তারা। মরদেহগুলো শনাক্ত করতে মেডিকেল সার্ভিস সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখনও বিপজ্জনক হওয়ায় বিভিন্ন ক্যাম্পে আটকা পড়া পর্যটকদের সরিয়ে নেওয়া হচ্ছে। পার্কটি তার দৃষ্টিনন্দন পর্বতশৃঙ্গ ও বনাঞ্চলের জন্য সুপরিচিত। প্রায় 1810 বর্গ কিলোমিটার বিস্তৃত এই পার্কে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে। নিজের 100তম টেস্টে শতক গড়ে মুশফিকুর রহিম জানিয়েছেন ব্যক্তিগত মাইলস্টোন থেকে দল আগে, নিজের জন্য নয় দেশের জন্যই খেলেন ক্রিকেটাররা। জয় মিস্টার ডিপেন্ডেবলের কাছে সবচেয়ে বড় উপহার। প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি। আর গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে যে 100 ম্যাচ হোক আর আমার বা যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব আখতারকে। অফিসিয়াল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। শোয়েব আখতার এই প্রথম বিপিএলের কোনো দলের সঙ্গে কাজ করতে আসছেন, যদিও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। 2010 সালে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেছিলেন 50 বছর বয়সী তারকা। এবারের বিপিএলে দল ঘোষণা করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকা ক্যাপিটালস। এর আগে ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুকে অ্যালেক্স হেলসকে দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার 24 ঘন্টা যেতে না যেতেই নতুন চমক নিয়ে হাজির হয়েছে দলটি। অ্যাশেজের প্রথম টেস্টে ব্র্যাগি গ্রিন মাথায় অভিষেক হচ্ছে 2 ক্রিকেটারের। প্রথমজন ওপেনার জয়াক ওয়েদারল্যান্ড এবং দ্বিতীয়জন পেসার ব্রেন্ডন ডগেট। প্যাট কামিন্স এবং জশ হাজলউডের অনুপস্থিতি নিয়ে প্রথম টেস্টের আগে দুশ্চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। শেষমেশ 4 ফ্রন্টলাইন বোলারকে রেখে অ্যাশেজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অজিরা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকছেন স্মিথেন লায়ন, বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন। একাদশে জায়গা হয়নি আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের। তবে পার্থ টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলের একাদশের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় 2019 সালের পর এক টেস্টে 2 ক্রিকেটারের অভিষেক। 6 বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে গাব্বা টেস্টে একই সঙ্গে ব্যাক গ্রিন হাতে পেয়েছিলেন কার্টিস প্যাটারসন এবং ঝাই রিচার্ডসন। শেষবার অ্যাশেজের কোনো টেস্টে অস্ট্রেলিয়া একাদশে 2 জনের অভিষেক হয়েছিল 2010-11 মৌসুমে। সেবার সিডনিতে অভিষেক হয়েছিল উসমান খাজা এবং মাইকেল বিয়রের। বান্ন বছর বয়সে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি।
বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক আশরাফ হাকিমির বছরটা দুর্দান্ত কেটেছে। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ শিরোপা ট্রেভেল আর মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে তুলেছেন 2026-এর বিশ্বকাপের মূল পর্বে। এমন কীর্তি গড়ার পথে ভোটে হারিয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ও দারুণ ফর্মে থাকা নাইজেরিয়ান ফরওয়ার্ড ভিক্টর ওসিমেনকে। 2025 সালে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1, কোপা ফ্রান্স ও উয়েফা সুপার কাপ জিতেছেন হাকিমি। 1998 সালের মিডফিল্ডার মুস্তফা হাজ্জির পর প্রথম কোনো মরক্কান হিসেবে তাকে বর্ষসেরা পুরস্কার জেতাতে ভূমিকা রেখেছে। 1973 সালে সর্বশেষ কোনো ডিফেন্ডার হিসেবে জাইরে সেন্টার ব্যাক বোয়াঙ্গা সিমেন হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিয়ে ওয়াকারে ভর করে অনুষ্ঠানে হাজির ছিলেন আশরাফ হাকিমি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon/tv।